পুলিশ ফাইল। শান্ত স্নিগ্ধ বাংলার পল্লীগ্রাম। সময়টা ছিল 2015 সালের ফেব্রুয়ারি মাস। এই গ্রামে মারাংবুড়ুর পুজোর দিনে গ্রামে উৎসব হচ্ছিল। পুজোর মেলা ঘিরে ঘরে ঘরে উন্মাদনা। আর এইরকমই একটি আনন্দের দিনে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। প্রকাশ্য দিবালোকে খুন হলেন ওই গ্রামেরই এক প্রৌঢ়া। কিন্তু কেন, কি কারণে পবিত্র এই অনুষ্ঠানের দিনে রক্তাক্ত হলো সরল শান্ত গ্রাম? আসুন দেখে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল। পালাবো পালাবো লেংটি ইন্দুরে ঢোল কাটে হে কাটে বতরে পীড়িতের ফুল ফোটে বতরে পীড়িতের ফুল ফোটে বৃন্দারে পলাশের মোহন পালাবো পালাবো মন বৃন্দারে পলাশের মোহন পালাবো পালাবো মন লেংটি ইন্দুরে ঢোল কাটে ও কাটে বতরে পীড়িতের ফুল ফোটে বতরে পীড়িতের ফুল ফোটে। আমার বন্ধু রাত কানা বাড়ির পথে আনাগোনা ওই আমার বন্ধু রাত কানা বাড়ির পথে আনাগোনা ওই চারা উঠে ধান কোটে ও কোটে বতরে পীড়িতের ফুল ফোটে ওই বতরে পীড়িতের ফুল ফোটে। রোজ রোজ একই কাজ, ঘরে একটু আনাজ নেই, বাজার গেছে কখন, গিয়ে হারিয়ে নিয়ে বসে পড়েছে। আজ কোনো রান্না হবে না, নুন দিয়ে ভাত খেতে দেবো। নিজের পেট ভরে গেলে মনের কথা ভাবার আর দরকার নেই, নেশা করেই শেষ হয়ে যাবে। কলির গেস্ট আমাকে ঠাড়িয়ে দে তো, আমাকে ঠাড়িয়ে দে। আরে তুই আর খাসনি বুঝলি, তুই এখন বাড়ি যা, তোর নেশা হয়ে যাবে, আর খাসনি। হ্যাঁ কি বলি, বাড়ি যাবো? হ্যাঁ বলছি বাড়ি যা। বাড়ি যাবো, এখানেই থাকবো আমি, এখানেই বাড়ি বানাবো, আজ থেকে আমি এখানেই থাকবো। যা দূর, তোর বউ না তোকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। হ্যাঁ তুই এখন বাড়ি যা, পুকুরে ডুব দিয়ে ভাত খা, দিয়ে ঘুম দে, দারুণ মজা লাগবে। যা। হ্যাঁ আরে বললাম বাড়ি যা, বাড়ি যা। ও মজা লাগবে? হ্যাঁ বলছিস? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। পালাবো পালাবো লেংটি ইন্দুরে ঢোল কাটে কাটে বতর পীড়িতের ফুল ফোটে বতর পীড়িতের ফুল ফোটে। এই বাড়ি আসার সময় হলো তোমার? বাজার করার নাম করে গিয়ে মাল খেয়ে বাড়ি এলে। এই বেশি কথা বলিস না তো, নাইতে যাবো, ভাত বাজা। ভাত দিচ্ছি, কিন্তু নুন দিয়ে খেতে হবে। কেন, আর কিছু রাঁধিসনি? খুব খিদে পেয়েছে কিন্তু। কেন, হারিয়াকে পেট ভরেনি? কি দরকারটা ছিল বাড়িতে আসার, ওখানেই গিয়ে পড়ে থাকতে।
মা, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? হ, তোর বাপ খেয়ে মাঠে চলে গেল, আমি ভাত খেয়ে এই বাসন ধুচ্ছি। তা কত বেলা হলো খেয়াল আছে তা? বলি সব ভাত শেষ হয়ে গেছে? কেন, তোর বউ রান্না করেনি? না, ভাত রেঁধেছে কিন্তু আর না কিছু রাঁধেনি। বড্ড খিদে পেয়েছে, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। কেন ঘরে বাজার করিস নাই কেন? আরে সেসব করতে পরে হবে। তোমার ঘরে তরকারি আছে কিনা কে বলো? তরকারি ঘরে তরকারি আছে, ভাত নিয়ে আয়। ভাত করে মার কাছে যাও। কেন? ঘরে রান্না করিসনি? না, রান্না করিসনি কেন? হ্যাঁ, ঘরে কি বাজার আছে? সব টাকা দিয়ে তো মাল গিলে এসছো। সারাই আমার পয়সা দিয়ে আমি মাল খাবো, তাতে তোর বাবার কি রে? তোমার লজ্জা করে না? আমার টাকা দিয়ে মাল গিলে এসে আবার বড় বড় কথা বলো। সালা দুটো পয়সা কামিয়ে না সালা বড় বড় তেজ দেখেছিস। হ্যাঁ, শোনো, একদম আমার গায়ে হাত দেবে না মনে রাখলাম। কি করবি তুই? এই তুই কি করবি? তোর গায়ে হাত দেবে মানে ইয়ার কি হচ্ছে? সালা সালা প্রত্যেকদিন এসে ঝগড়া করিস সালা। তোমার সাহসটা কি করে আমার গায়ে হাত দেওয়ার? সব সাবধান করছি তোমায়, আমার গায়ে বললাম হাত তুলবে না তুমি। 100 বার তুলবো দা, তোকে আমি কি করছি দেখ। 100 বার তুলবো, যা। সালা অশান্তি। এই যা, তোর কাছে সময় না, যা। আমি যাও, সময় না, যা। যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। আমার বলিস দে, যা। হ্যাঁ, হ্যাঁ। সালা অশান্তি। কি রে, কি হলো? এরকম বসে গেলি কেন? কিছু না, বউ গেল কই? জানি না, ঘরে গিয়ে দেখি নেই। তাহলে আর কি, বাপের ঘর গেছে। আর বলি, নেশা করে এরকম অশান্তি করিস কেন বলতো? যা গিয়ে বউ নিয়ে আয়। না, আমার কোনো দরকার নেই। নিজের ইচ্ছে করে গেছে বা নিজেই আসবে। বউ না কামালে খাবি কি? হ্যাঁ, কেন? আমার কি কামানোর মুরুদ নেই? খুব জানা আছে। ওই তো যা কামাবে সব জুয়া আর মদেই উড়ে যাবে। দেখ, এই যাও তো, যাও যাও, নিজের কাছে যাও। কাটা গায়ে নুনের ছিটা দিতে এসছে, যাও। মা, মা, আরে দিদি, কতদিন পর তোকে দেখলাম। আরে মামা, দে দে মামাকে আমার কাছে দে। আরে মামা, আমি মামাকে নিয়ে ঘরে যাচ্ছি। সাবধানে নিস কিন্তু। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, এই তো দাদু ভাই এসেছে। কিরে মা, মাঝে মাঝে তো আসতে পারিস, আমাদেরও তো এই বাচ্চাটাকে দেখতে ইচ্ছে করে তো। কিরে, তোর মুখটা তো শুকনো দেখাচ্ছে কেন রে? খাওয়া দাওয়া করিস নি?
ঝগড়া হয়েছে নাকি? কি রে বল। মা, আমায় কিছু খেতে দেবে? খুব খিদে পেয়েছে আমার। কাল রাত থেকে আমি কিছু খাইনি। এই এই আমি ঠিক ধরেছি। কি যে করিস, সংসার থাকলে তো ঝগড়াঝাটি তো হবেই, তা বলে খাওয়া দাওয়া করবি না? ওইটুকুন একটা বাচ্চা। ঝগড়াঝাটি কিছু তাকে তো হয়েছে? দেখতে হবে নাকি? তো বাবুলাল এলো না কেন? বাচ্চাটাকে না দেখতে করে হবে বলতো? তোদের চিন্তায় না আমরা কি হয়েছে বল মা। এরকম করলে হয়? নে খা তো। কি হয়েছে বল না মা, ঝগড়াঝাটি কিছু হয়েছে? বাবুলাল এলো না কেন? কিছু হয়নি, তোমার কথা বুঝতে হবে না। সংসার করলে একটু ঝগড়াঝাটি হয়, তাছাড়া মেয়ে রাগ করলে কার কাছে বলবে বলো তো? মার কাছে তো বলতে আসবে নাকি? মেয়ের বাবা হলে যে কি জ্বালা, সে আর তুমি কি বুঝবে? সব বোঝে তুমিই বুঝবে, মারা যেন কিছুই না। যাও তো, তুমি তোমার কাজে যাও, যাও যাও। হ্যাঁ রে, জামাইয়ের ব্যাপারটা কি বলতো? মা, ওর কাজ কামের কোনো ধান্দা নেই। মদ জুয়া এসবের প্রতিই ওর মন। আর কাজে গেলে যেটুকুও টাকা পায় সব নেশা করে উড়িয়ে দেয়। আমি কাজ করেই সংসারটা চালাচ্ছি মা। জামাই এখন কাজকর্ম ছেড়ে এসব করে বেরোচ্ছে? কাল বাজারে গেল, বেলায় নেশা করে বাড়ি ফিরে এলো। সংসারিক ভর্তি কোনো বাজার টাজার কিচ্ছু আনেনি মা। আমি রান্না করিনি, ওর মায়ের কাছে গিয়ে খেয়েছে। আমি কি খেলাম না খেলাম কিছু জানার চেষ্টাও করেনি। কাল রাতে গায়ের জ্বালা মেটাতে আমায় মারতেও এসেছিল। কি এত বড় সাহস! দাঁড়া, ওকে আমি দেখাচ্ছি, ওর শিক্ষা আমি দেব। দাঁড়া, আমিও দেখব ও কবে এই বাড়িতে আসে। আজ না তুই খাওয়াবি হারিয়া, আমার কাছে পয়সা নেই ভাই। শোন ভাই, একটা কথা বলি, শ্বশুর বাড়ি থেকে তো বউটাকে নিয়ে আয়। আজ আর তুই হারিয়া খাস না, বুঝলি? হ্যাঁ, আমি যাবো কেন? শালা নিজের তেজ দেখে যখন গেছে নিজেই ফিরে আসবে। আরে বাবা, তোর বউটাকে তো আমি ভালোভাবে জানি, ও আর আসবে না জানিস। ও, তুই তো পাড়ার সব বৌদি গিয়ে চিনিস না? এলা কলির কেস তো। এই এই শোন শোন শোন, একদম বাজে কথা বলবি না, বুঝলি? একদম বাজে কথা বলবি না। শোন, এখন আমি বাড়ি যাব না, আগে গলা অবধি খাবো, তারপর ভাববো যাবো কিনা। আরে বাবা, তোর পেটে পড়লে না তোর নেশা হয়ে যাবে অনেক। আমি যেটা বলছি তুই শোন, ভালো কথা বলছি। তুই আর খাস না, আমার সাথে আর তুই আর যাবি না। তুই এখন বাড়ি যা, আর নেশা করে শ্বশুর বাড়ি আর যাস না। তোকে একটা ভালো কথা বলছি, তুই আর মদই খাস না। আমি চললাম বাড়ি, জানিস? এই এই হ্যাঁ শালা, না মেজাজটাই খারাপ করে দিল। আরে যা যা যা, ওই মনে রাখিস আজকে খাওয়ালি না তুই পয়সা দিয়ে। আরে বাবা যা না, বাড়ি যা বাড়ি যা। আমি বাড়ি যাচ্ছি যাচ্ছি, আগে খেয়ে তোমার বাড়ি যাবো। আল্লাহ জানাও। দেখো বাবুলাল, আমাদের পরিবারে কিন্তু নেশা করার কোনো চল নেই। তাছাড়া পাপড়ির বাবাও কোনোদিন নেশা করে ঘরে আসেনি, তাই পাপড়িও সব সহ্য করতে পারে না। না, ওই আসলে ওই বন্ধুদের পাল্লায় পরে একটু খেয়েছিলাম। ওটা তো একটা বাহানা। যারা নেশা করে তাদের ওই একটা না একটা বাহানা থাকে। সবচেয়ে বড় ব্যাপার হলো মেয়েদের সংসারে একটা বড় ভূমিকা থাকে। আমি লেখাপড়া কম করেছি বটে, কিন্তু ছেলে মেয়েদের কিন্তু আমি লেখাপড়া শিখিয়েছি, তাই ভালো মন্দ বোঝার ক্ষমতা কিন্তু ওদের আছে। ভেবো না আমি তোমায় অপমান করছি, আমি সত্যটাই বলছি। আমি আমার মেয়েকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছি, ন্যায় অন্যায় সব বুঝতে শিখিয়েছি। তুমি ওর স্বামী, কিন্তু তুমি মালিক ও দাসী সেটা ভেবো না। এসব এসব কথা আসছে কেন? আমি বলছি এই কারণে, আমার মেয়ে মন খারাপ করে না খেয়ে তোমার বাড়ি থেকে চলে এসেছে। এসব যেন আর কোনোদিন না হয়। বলছি, ও কি আজ আমার সঙ্গে যাবে নাকি? না, আজ যাবে না, কালকে যাবে। তুমিও থেকে যাও না। না, আমি চলে যাই। সে তোমার ইচ্ছে, তবে তোমার উচিত মেয়েটার সঙ্গে কথা বলে মেয়েটার মনটা ঠিক করে তার সঙ্গে নিয়ে যাওয়া।
স্বামী হয়েছে, বইয়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য আছে তো? বলছি ও যদি আমার সঙ্গে যেতে চায় তাহলে আমি আজই নিয়ে যেতে পারি। তুমি চাইলেও ও যেতে পারবে না, কারণ ও এসেছে নিজের মর্জিতে, যাবে কিন্তু আমার মর্জিতে। তুমি যেতে চাইলে যাও, তবে যাওয়ার আগে একবার দেখা করে যাও। ও ঘরে নেই, পাশে বাড়ি গেছে ছেলেকে নিয়ে, যাওয়ার সময় দেখা হয়ে যাবে। পাপড়ি তার বাড়িতে ফিরে এলো, কিন্তু বাবুলাল তার স্বভাবের কোনো পরিবর্তন করলো না। সে যেভাবে চলছিল সেভাবেই চলতে লাগলো। বউয়ের রোজগারে সংসার চলতো, কিন্তু উল্টে বাবুলালই তার বউয়ের রোজগারে নেশা ভাঙ করতো। এই নিয়ে মাঝে মাঝে ঝগড়া হতো। বাবুলাল তার বউয়ের গায়ে হাতও তুলতো। পাপড়ি ঝগড়া করে দু একবার তার বাপের বাড়িতে চলেও গিয়েছিল, কিন্তু আবারও ফিরে এসেছে তার স্বামী আর তার সংসারের টানে। কিছুদিন পর পাপড়ি তার বাপের বাড়ির গ্রামে মারাংবুড়ুর পুজো উপলক্ষে বাপের বাড়িতে যেতে চায়। বাবুলাল যেতে দিতে রাজি ছিল না, কিন্তু পাপড়ি তার বাচ্চাকে সঙ্গে নিয়ে তার বাপের বাড়িতে চলে যায়। আর এটাই সহ্য করতে পারে না বাবুলাল, রাগে ফুঁসতে থাকে সে। শালা বারবার না বলে বাপের বাড়ি যায়, কত বড় সাহস! এত সাহস কোথা থেকে পায়? আমার বউ যদি হতো না, ছালটাই আমি তুলে নিতাম। এই সব সাহস ওই শাশুড়ি দেয়। শালা কথায় কথায় শুধু শাশুড়ির ভয় দেখায়। একটু লেখাপড়া শিখে শালা মাথায় উঠে লাচ্ছে। আরে তোরও দোষ আছে, কাজকর্ম কিছু করিস না। আরে পুরুষ মানুষ কাজকর্ম না করলে বাড়ির বউ তো মাথা ঘুরবে। আর তাছাড়া তোমার শাশুড়ি তোমায় ভালোবাসবে, এই, সম্মান কি পাবি বল? এই দেখ, কি বললি তুই? আমি কাজকর্ম করি না, আমি কামাই করি না? এই এই তুই যে মদ খাচ্ছিস না, এই মদ খাচ্ছিস, ওটা কার পয়সা? আমার পয়সা। আমার পয়সা আমি মদ খাই, তাতে কার বাবের কিরে? এই আমি তোকে খাওয়াই না বল? এই খাওয়াস তাতে কি হয়েছে? তোর ভালোর জন্যই আমি বলছি। সারাদিন বাড়িতে অশান্তি হলে ভালো লাগে বল? এই খাটবি সারাদিন, কামাবি, হ্যাঁ মাঝে মাঝে একটু আধটু মজা করবি, তাতে তো কোনো ঝামেলাই হয় না। শালা আমার সব সুখ, আমার শান্তি সব কেড়ে নিয়েছে ওই শাশুড়ি। শালা মেয়েটার মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর আমি মদ খাবো না, হারিয়া খাবো না, তাহলে কি দুধ খাবো? দুধ শালা মনে হয় না এই বোতল দিয়ে শালা মাথার উপরে একটা মারি। শালা মাথা উঠে লাচ্ছে আবার না। কাল যাব, শালা ওকে চুলের মুঠি ধরে না নিয়ে আসবো। Marang
হ্যালো, মিষ্টি লাগছে তো দেখতে, তাই না? মিষ্টি মিষ্টি লাগছে দেখতে। চ তাড়াতাড়ি চ। কি চলো। হচ্ছে? শোন না, তুমি ছাড়ো হাত। আচ্ছা তুই বারবার না বলে এই বাপের বাড়ি চলে আসিস কেন বলতো? তুমি যে যা করে চলেছো তাতে তোমাকে বলা দরকার মনে করি না। আমি তোর স্বামী, আমাকে বলার দরকার নেই। স্বামী তো বটে, আজ অব্দি কোন কাজটা করেছো স্বামী? আমি বারবার তোমার কাছে ভালোবেসে গেছি, আর তুমি তুমি কি করেছো? দেখ, তুই আমার বউ আছিস, আমি তোকে যেভাবে বলবো তুই তো সেভাবেই চলবি না? পারবো না, আমি তোমার মতো করে চলতে পারবো না। আমারও মতামত আছে, আমি ভুল কথা শুনবো না। শোন, এই তোর মা না, তোর এই মাথাটা না চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এখানে এসে তুই বহুত কথা শিখে গেছিস না? আমার মা যা শিখিয়েছে আমাকে তা যদি সব মেয়েরা জানতো তাহলে তাদের আর স্বামীদের কাছে মার খেতে হতো না। জানি, আমি সব জানি, সব। কি মন্ত্র যে তোকে দিয়েছে না। দেখ, আমি ভালোভাবে তোকে বলছি, তুই আমার সাথে চল। দেখো, আমার পুজোর আনন্দটা মাটি করো না। দুদিন এ বাড়ি থেকে তারপর চলে যাব, তোমার কোনো ক্ষতি হবে না। দেখ, তুই যদি না যাস না তাহলে আমি মদ, গাঁজা, তারি, ভান সব কিছু খাবো। চল না, আমি সত্যি বলছি, তোর কথা মতো চলবো। তুই দেখ, এই কানে ধরেছি, চল। বাড়ি চলো, বাবা মাকে বলতে হবে, তারা বললেই আমি চলে যাব। আরে শোন না, আরে শোন, তুই বলে আমি এখানে আছি। আমি যাব না, তুমি এসো আগে। মা, মা, বাবুলাল এসেছে আমাকে নিয়ে যেতে। কোথায় রে? ওকে ডাক, ওর মজা দেখাচ্ছি। আরে এটা কি হলো? এটা কেমন কথা হলো? মজা দেখাচ্ছি মানে? তুমি কেন এসেছো? ওকে নিয়ে গিয়ে মারধর করবে বলে, আর ওই রোজগারের পয়সা খাবে বলে? আমার বউ, আমি যখন খুশি তখন নিয়ে যাবো, তাতে আপনার কি? ও, বউটা কি হাওয়ায় এসেছে নাকি? না করে জন্তু জানোয়ার, যখন খুশি নিয়ে যাবে আর মারধর করে তাড়িয়ে দেবে। বাপরি, তোমার আমার মাঝে তোমার মাকে আসতে নিষেধ করো। আমি তোমাকে বলেছি বাড়ি যেতে, এর মধ্যে মাকে কেন? এই অকারেন্স করেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, মেদিনীপুর হসপিটাল থেকে থানায় ফোন করেছিল, তো হসপিটালে নিয়ে যাওয়ার পথেই ও তো মারা গেছে। মারা গেছে? হ্যাঁ, মারা আমি গেছে। তখন দেখে বুঝেছিলাম ও যা খুবার যা বাঁচা কথা না, বাঁচার কথা। ওই জন্যই বাঁচলো না। আচ্ছা, কারা কারা নিজের চোখে দেখেছে নাকি খুন হতে? আমি দেখেছি স্যার, আরো গ্রামের লোকজন সব দেখেছে। সকলের সামনে করেছে। এই, আপনি দেখেছেন? হ্যাঁ আপনি? হ্যাঁ স্যার, সকলের সামনে মেরেছে। আমি সাক্ষী দেবো স্যার, আমি সাক্ষী দেবো। ঠিক আছে, একে ভ্যানে তোলো। চলো 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 এই চলো। তোমরা সাইড দাও। এই বটিটা দিয়ে ও আমার মাকে খুন করেছে, এই শয়তানটা। আমি ওকে এই খুন করবো, আমি ওকে খুন করবো স্যার, আমি ওকে খুন করবো, আমি ওকে খুন করবো। আমাকে মেরেছে, এই, ওকে নিয়ে যাও। আমি ওকে খুন করবো, ওদিকে নিয়ে যাও। আমি ওকে খুন করবো স্যার, আমি ওকে খুন করবো। এই, একে তোলো তোলো, ভ্যানে তোলো। বাবলু সোরেনের স্ত্রী পুতুল সোরেন তার বাবার বাড়ির একটা অনুষ্ঠানে 14/2 এসছিল। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। এবারে এই অনুষ্ঠান শেষের প্রায় কিছুটা বাকি ছিল, তার স্বামী বাবলু সোরেন এসে তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিয়ে যেতে চায়। তো তাতে ওর শাশুড়ি বারণ করে যে তুমি আজকে নিয়ে যাও না, তুমি পরে নিয়ে যাবে। তো সে তখন শুনেনি, এবং তখনই যেহেতু আমরা জানতে পেরেছি যে বাবলু সাধারণত যে অসামাজিক কাজকর্ম করত তাতে এই তার স্ত্রী প্রতিবাদ করত, এবং বাবলুর স্ত্রী প্রতিবাদ করত, এবং সে তার এই স্ত্রীর প্রতিবাদটা ভেবেছিল যে একে আমার শাশুড়ি হেল্প করছে, ওর এই একটা ধারণা ছিল। আর সেই পূর্ব রাগবশত তার সেদিনের এই অনুষ্ঠান বাড়ির যে অনুষ্ঠানে অনেকেই আছেন, আত্মীয় স্বজন এসছেন, তখন কিন্তু ও রাগটা বহিঃপ্রকাশ হয়। ও কী করে একটা বঁটি নিয়ে শাশুড়িকে তাড়া করে, তারপরেই চুলের মুঠি ধরে 2-3টা কোপ দিল। মিনতি মারা গেলেন পথেই, বাবুলাল অ্যারেস্ট হলো, খুনের মামলা রুজু হলো তার বিরুদ্ধে। প্রতিবাদী মনস্ক মিনতি দেবী তার মেয়ের সংসার বাঁচাতে প্রাণ দিলেন তার জামাইয়ের হাতে। কি অদ্ভুত মানুষের নিয়তি! এখন বোধহয় সবচেয়ে অসহায়
পাপড়ি। একদিকে তার নিশ্চিন্ত আশ্রয় ছিল তার মা, অন্যদিকে তার সন্তানের বাবা তার স্বামীকেও হারালো। এখন কি হবে পাপড়ির জীবনে? মা গো, আমার জন্য তোমায় মরে যেতে হলো মা। আমি যদি এ বাড়িতে না আসতাম তাহলে তোমার এভাবে চলে যেতে হতো না মা। কাঁদিস না, দোষ তোর নয়, দোষ তো সব আমাদের মা। আমরা যদি আগেই তোকে নিয়ে চলে আসতাম তাহলে তো আজকে আর এই দিন দেখতে হতো না। তুমি কিভাবে জানবে বাবা? তুমি কিভাবে জানবে? তুমি থাকলে যে ওমাকে মারতে পারতো না, ওমাকে মারতে পারতো না বাবা। ঠাকুর, তুমি আমার কাছে আর পুজো কোনোদিন পাবে না ঠাকুর। আমি আর তোমাকে কোনোদিনই পুজো দেবো না। মা, মা একবার এসো, একবার ফিরে এসো মা। আমি আর কোনোদিন শ্বশুর বাড়ি যাবো না, আমি তোমার কাছে থাকবো মা। একবার ফিরে এসো মা, একবার ফিরে এসো। বাবুলাল, তা বাবা এখন নেশা করবে কি করে? কি হবে এবার? নেশা ভাঙ সব চলে গেল? বেশি নেশা করলে কি হয় জানিস তো? মানুষের স্বাভাবিক বুদ্ধি সব বিলুপ্ত হয়ে যায়। সুস্থ মাথায় কোনো চিন্তা ভাবনা আসে না, আর তখন তার মানুষ খুন করতেও হাত কাঁপে না। স্যার, স্যার আমি খুন করতে চাইনি স্যার, খুন করতে চাইনি। কি চেয়েছে? ভয় দেখাতে? না স্যার, স্যার ওই শাশুড়ি আমি সব সময় অপমান করতো স্যার, একটু শিক্ষা দিতে চেয়েছিলাম স্যার। তা এমন শিক্ষা দিলি তো একেবারে উপরে পাঠিয়ে দিলি। স্যার আমি মারতে চাইনি স্যার, আমি মারতে চাইনি স্যার। চুপ কর! দিনের বেলায় পাড়ার মধ্যে একজন বয়স্ক মহিলাকে তাড়া করে করে কুপিয়ে কুপিয়ে তুই খুন করেছিস। আর কাকে খুন করেছিস? যে তোকে নিজের ছেলের মতো করে দেখতো, যাকে তুই মা বলে ডাকতিস। ছি! আরে তুই তো মানুষের অধম, তুই তো একটা নরাধম। স্যার আমি নরাধম নই স্যার, ওই মহিলাটা আমার জীবনে সব শান্তি শেষ করে দিল। ওর মেয়েকে এমন কিছু শেখাতো যে আমার কথা শুনতো না স্যার। এই, আমি তোর সব খবর নিয়েছি। তোর বউ রোজগার করতো আর তুই নেশা করে করে ঘুরে বেড়াতিস, আর সে প্রতিবাদ করলে তুই তার উপর অত্যাচার করতিস। স্যার আমি তো খুব ভালোবাসতাম স্যার, কিন্তু ওর মায়ের বুদ্ধিতে চলতো স্যার। তা কি তোর বুদ্ধিতে চলবে? হ্যাঁ, আরে তুই যে একটা অমানুষ সেটা তো তুই প্রমাণ করে দিয়েছিস। দুটো পরিবারকে তুই শেষ করে দিয়েছিস। এত রাগ কেন তোর? কেন এত রাগ কেন বল? ছি, তুই মানুষ? স্যার স্যার আমার কোনো দোষ নেই স্যার। আমার বউকে ওই বাড়িতে আনতে গেলেই দেখো বাবুলাল, আমাদের পরিবারে কিন্তু নেশা করার কোনো চল নেই। তাছাড়া পাপড়ির বাবাও কোনোদিন নেশা করে ঘরে আসেনি, তাই পাপড়িও সব সহ্য করতে পারে না। না ওই আসলে ওই বন্ধুদের পাল্লায় পরে একটু খেয়েছিলাম। ওটা তো একটা বাহানা। যারা নেশা করে তাদের ওই একটা না একটা বাহানা থাকে। সবচেয়ে বড় ব্যাপার হলো মেয়েদের সংসারে একটা বড় ভূমিকা থাকে। আমি লেখাপড়া কম করেছি বটে, কিন্তু ছেলে মেয়েদের কিন্তু আমি লেখাপড়া শিখিয়েছি, তাই ভালো মন্দ বোঝার ক্ষমতা কিন্তু ওদের আছে। ভেবো না আমি তোমায় অপমান করছি, আমি সত্যটাই বলছি। আমি আমার মেয়েকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছি, ন্যায় অন্যায় সব বুঝতে শিখিয়েছি। তুমি ওর স্বামী, কিন্তু তুমি মালিক ও দাসী সেটা ভেবো না। স্যার আমি যে ওই বাড়ির জামাই,
এটা কখনোই বুঝতো না স্যার। আমাকে অপমান করতে পারলে ওর শান্তি হতো। তোর কোনো দোষ ছিল না, তুই তো ধোয়া তুলসী পাতা। একটা মেয়েকে ঘরে এনে যা খুশি তাই করবি। এই শোন, মেয়েরা কি খেলনা? হ্যাঁ, যে তুই যা খুশি তাই করবি, ওর পয়সায় খাবি, আবার ওরই উপর অত্যাচার করবি। আমি মারতাম না স্যার, বিশ্বাস করুন স্যার, আমি মারতাম না স্যার। এই বাজে কথা বলবি না। তোর সঙ্গে যারা ঘুরতো তাদের সকলকে আমি জিজ্ঞাসাবাদ করেছি, তারা তোর সম্পর্কে আমাকে সমস্ত তথ্য দিয়েছে। নেশা করে তুই ওর গায়ে হাত তুলতিস, আর ও যখন বাপের বাড়ি যেত সেটাই তোর রাগের কারণ, তাই তো? ওকে তুই আশ্রয়হীন করতে চেয়েছি। আর এখন তোর কি হবে? হয় ফাঁসি, নয়তো যাবজ্জীবন। আচ্ছা বাবুলাল, এবার তুই বলতো, পুজোর দিন তোর শাশুড়িকে ঠিক কি কারণে খুন হতে হলো? স্যার আপনি তো সবই জানেন স্যার। জানি, তবু আমি তোর মুখ থেকেই শুনতে চাই। সত্যি বলবি কিন্তু, তোর কিন্তু বাঁচার আর কোনো রাস্তা নেই। জানি স্যার, আমি জানি আমার বাঁচার আর কোনো রাস্তা নেই স্যার। বলছি স্যার, দুদিন আগে আমার বউয়ের সাথে ঝগড়া হয়। ও রাগ করে ওর বাপের বাড়ি চলে যায়। মারাঙ্গুরু পুজোর দিন আমি অকান্তর গ্রামে যাই। দেখো, আমার পুজোর আনন্দটা মাটি করো না। দুদিন এ বাড়ি থেকে তারপর চলে যাব। তোমার কোনো ক্ষতি হবে না। দেখ, তুই যদি না যাস না তাহলে আমি মদ, গাঁজা, তারি, ভান সব কিছু খাবো। চল না, আমি সত্যিই বলছি, তোর কথা মতো চলবো। এই দেখ, এই কানে ধরেছি, চল। বাড়ি চলো, বাবা মাকে বলতে হবে, তারা বললেই আমি চলে যাব। তা হ্যাঁ গো দাদা, কালকে তো তোমাদের কেসটা কোর্টে উঠছে, তো তুমি পাপড়িকে নিয়ে কোর্টে যাচ্ছ তো? কে রে মা, তুই যাবি তো? সে যাবই তো। আমরা গায়ের 5 জনে মিলে একটা আলোচনা করলাম, বুঝলে? ভেবে দেখলাম ছেলেটা রাগে একটা কাজ করেইছে। কি কাজ নয়, খুন করেছে, খুন। বলা একটু গলদ হয়েছে। হ্যাঁ, খুনই হয়েছে। তো যে যাবার সে তো চলেই গেছে। কি বলতে চাইছো, খুলে বলো। না, বলছিলাম কি, মেয়েটার ভবিষ্যতের কথাটা ভেবে বসো 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 বলছি, বসো, তাই না? আর তোমার একটা নাতিও আছে, নাতিটা বড় ছোট, তাই কোর্টে গিয়ে যদি জামাইটার ব্যাপারে একটু কম করে দোষটা দেখায় আর নাতিটার কথা যদি একটু বেশি করে বলে, তাহলে কোর্ট হয়তো ও জামাইটার একটু সাজাটা কমিয়ে দিতে পারে। হ্যাঁ, তাহলে এই নাতিটারও ভবিষ্যৎটা বেঁচে যাবে, মেয়েটারও ভবিষ্যৎটা বেঁচে যাবে। এটা কি বলছেন কাকা? রাগ করিস না মা, তোর জীবনের কথাটা ভেবেই তো বলছি। হ্যাঁ, কি বলো মোড়ল? হ্যাঁ ঠিক। হতে পারেও আমার স্বামী, কিন্তু আমার মাকে খুন করেছে। আমি কোনো অন্যায় মেনে নেব না, আর ওকে বাঁচানোর চেষ্টাও আমি করব না। ঠিক আছে ঠিক আছে, তোমার তো বুদ্ধি আছে, কোনটা ভুল কোনটা ঠিক যা ভালো বুঝো তুমি তাই করো। কি বলো মোড়ল? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। আর তাছাড়া দেখো, এই বাবুলাল ও তো আমাদের কেউ নয়, তোমার ভবিষ্যতের কথাটা ভেবেই আমরা বললাম আর কি। আমাদের তুমি ভুল বুঝো না মা। ও আমার জন্য মরে গেছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি নিজে খেটে খেতে জানি। আমার বাপ আছে, আমার ভাই আছে, তোমরা সকলে আছো, আমার কোনো ভয় নেই। কোর্টে আমি কাল সব সত্যি বলবো। একটা খুনির যা শাস্তি হয় তাই শাস্তি ওর হবে, না হলে যে আমার মায়ের আত্মা মরেও শান্তি পাবে না। আমার মা যে অন্যায়ের প্রতিবাদ করতে আমায় শিখিয়েছে, আর আমি সারা জীবন তাই করব। কোর্টে সাক্ষ্য দিয়ে ফিরছে পাপড়ি বাবার সঙ্গে। নিজের স্বামীকে বাঁচানোর জন্য এতটুকু মিথ্যের আশ্রয় নেয়নি সে। সত্যের মুখোমুখি দাঁড়িয়ে নিজের সঙ্গে লড়াই করেছে, কিন্তু মায়ের দেওয়ার শিক্ষার সে কখনোই অবমাননা করেনি। প্রধান সাক্ষী হিসাবে এই কেসে উঠে এসছে বাবলুর স্ত্রী। সে তার স্বামীর বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে সেদিন যা ঘটেছিল পুঙ্খানুপুঙ্খ
একদম আদালতে বলেছিল। তাই আদালত 14 জনের সাক্ষী নিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং 15,000 টাকা জরিমানা দিয়েছেন। এবং যেটা আরও দেখার ব্যাপার আছে, যে এটা আমরা খুব রেয়ার পাই, আদালত একটা সুপারিশ করেছেন জেলা শাসককে, যাতে এই যে পুতুল সরেন, তার বাচ্চা আছে, তাকে দেখভাল করার কেউ নেই, তাকে যাতে সরকার থেকে 2 লক্ষ টাকা দেওয়া যায়, তার জন্য সুপারিশও করেছেন। মা আর স্বামী দুজনকেই জীবন থেকে হারালো পাপড়ি। তার আত্মবিশ্বাস এতটাই যে সে জানে যে তার নিজের ক্ষমতায় সে তার বাকি জীবনটা কাটাতে পারবে। আমাদের সমাজে পাপড়ির মতন মনের জোর সব মেয়েদেরই হওয়া উচিত, যাতে তারা অন্যায়ের প্রতিবাদ করে সমাজে মাথা উঁচু করে চলতে পারে, প্রমাণ করতে পারে যে তারা শুধুমাত্র মুখ বুঝে অত্যাচার সহ্য করার জন্যই জন্মায়নি, মেরুদণ্ড সোজা করে বাঁচার জন্যই জন্মেছে। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।